গুলো করো, আমি সলভ দিয়ে দেই, আশা করি সলভ দিয়ে দিই। তারপর হচ্ছে আমি কিছু সৃজনশীল বললাম, তোমার সিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, সিকিউ কোয়েশ্চেন গুলো কিভাবে আসে। আর এই অর্গানিক কেমিস্ট্রিটা একটা আরেকটার সাথে লিঙ্কেজ, এই লিঙ্কেজ গুলো যারা হচ্ছে এরা ধরতে পারবে, লিঙ্কেজ গুলো হচ্ছে রিলেশনটা যাদের কাছে হচ্ছে এরা সহজ হবে, ইজি হবে, তাদের কাছে অর্গানিক কেমিস্ট্রিটা ইজি মনে হবে। আর এই তোমার লিঙ্কেজ গুলো যদি আমরা না ধরতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এই অর্গানিক কেমিস্ট্রিতে ইম্পর্টেন্স টপিকগুলো যদি বলতে চাও, আমাকে যদি কেউ কোশ্চেন করে, স্যার আমি হচ্ছে এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা আমি শুধুমাত্র একটা টপিকস পড়বো, আমি রিস্ক নিব, আমি অন্য কোনো টপিকস পড়বো না, আমি অন্য কোনো টপিকস পড়বো না, শুধুমাত্র একটা টপিকস পড়বো, আমি একটা কোশ্চেন আমি হচ্ছে আনসার করব এখান থেকে, সেই ক্ষেত্রে আমি স্টুডেন্টকে সাজেস্ট করব তুমি হচ্ছে শুধুমাত্র অ্যারোমেটিক পার্টটুকু তুমি পড়ো, ঠিক আছে, অর্থাৎ বেনজিন টলুইন এই পার্টটুকু তুমি পড়ো, তাহলে তুমি একটা সিকিউ পেয়ে যাবে। কেউ যদি আমাকে কোশ্চেন করে, স্যার আমি 2টা সিকিউ আশা করতে চাই, বা হচ্ছে আমি আর একটু বেশি পড়তে চাই, সেই ক্ষেত্রে স্যার আমাকে 2টা টপিকসের নাম বলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো তুমি হচ্ছে অ্যারোমেটিক প্লাস হচ্ছে তুমি হচ্ছে কার্বনাইল কম্পাউন্ড, দ্যাট মিনস অ্যালডিহাইড এবং কেটু কম্পাউন্ড গুলো তুমি পড়ো, ঠিক আছে। কেউ যদি বলে স্যার আরেকটু আমাকে বাড়ান, সেক্ষেত্রে আমি বলবো তুমি হচ্ছে অ্যালকোহল অ্যালকাইল হ্যালাইড এই অংশটুকু পড়ো, ঠিক আছে। তাহলে এই এখান থেকে খুব বেশি না, আমি হচ্ছে স্টুডেন্টদেরকে 5টা টপিকস ভাগ করে দিই, 5টা টপিক্স ভাগ করে দিলে তোমাদের হচ্ছে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যায়। কিরকম? অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, এই 4টা একটা টপিক্স। কোনটা কোনটা? অ্যালকিন, অ্যালকাইন, তোমার হচ্ছে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড একটা আরেকটার সাথে লিঙ্কেজ, ঠিক আছে, বোর্ড পরীক্ষাও কোশ্চেন আসে। এটা হচ্ছে তোমার একবারে পড়তে পারো তোমরা। তারপর তোমরা বলতে পারো তোমার কার্বনাইল কম্পাউন্ড, দ্যাট মিনস তোমার অ্যালডিহাইড অ্যান্ড কেটো যৌগগুলো, কম্পাউন্ড গুলো, এন্ড হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড এন্ড হচ্ছে অ্যামিন, এই অংশটুকু একবার পড়লে, আর অ্যারোমেটিক অংশটুকু একবার পড়লে, আরেকবার তুমি হচ্ছে যে সমানতা আইসোমারিজম আছে বা আদার্স যে জিনিসগুলো আছে, শর্ট কোশ্চেন গুলো আছে, এইগুলো পড়লে তাহলে তো হয়ে যাচ্ছে। এরকম তুমি হচ্ছে ভাগ করে নিলে হয়ে যায় তোমাদের এই সিলেবাসে, ঠিক আছে। এখন বলো তো তোমাদের কি কি প্রবলেম আছে, শুনি কি কি কোশ্চেন আছে। স্যার একটা ছিল যে অ্যাডিশন রিঅ্যাকশন নিয়ে স্যার, যে ওকে, হেপটিন 3 কে যদি আমরা অ্যাডিশন রিঅ্যাকশন করি তাহলে স্যার মার্কোভনিক মানে মানে হেপটিন 3 কে অ্যাডিশন রিঅ্যাকশনে স্যার কি প্রডিউস হবে, মানে কি প্রডিউস হবে স্যার? কোনটা কোনটা? স্যার হেপটিন হেপটিন, 3। ওকে, হেপটিন 3, নো প্রবলেম। আমরা হেপটিন তো 3 হয় না, হেপটিন 2 হয়। হেপটিন অলওয়েজ, না পেন্টিনে হেপটিন বলেছে, ওকে হেপটিন, ওকে ঠিক আছে, হেপটিন, হেপটিন হলে ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 1 2 3 4, তারপর 5 6 7, এই রাইট, এটা কথা বলেছ না? জি স্যার। ওকে, এইটা বা তোমরা বলতে পারো আমাদের পেন্টিন 2, এই ক্ষেত্রেও তো সেম কোশ্চেন, 1 2 3 4 5, এটা ক্ষেত্রে তো সেম কোশ্চেন, একই কোশ্চেন, রাইট? জি স্যার। জি স্যার। এটা এত বিগারটা দিবে না, দিবে হয়তো নিচেটা। এটার ক্ষেত্রে স্যার আমরা যদি হাইড্রোজেন ব্রোমাইড এডিশন রিঅ্যাকশন দেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্যার কি 2টা প্রোডাক্ট পাবো নাকি অনলি একটা প্রোডাক্ট পাবো? এখানে কি মার্কোনিকভ নীতি ফলো হবে নাকি মার্কোনিকভ নীতি ফলো হবে না, এটাই তো তোমাদের কোশ্চেনটা। আগে আসো, এই যে তোমাদের অ্যালকিনটা, এই অ্যালকিনটা কি তোমার সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক্যালি, এটা আমাকে আগে। অ্যাসিমেট্রিক, যেহেতু অ্যাসিমেট্রিক, তাহলে সে মাস্ট বি হচ্ছে কি করবে, মার্কোনিকভ রুল ফলো করবে। এখন আমাকে আনসার দিবে এটার ক্ষেত্রে, বলতো CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক। এটার ক্ষেত্রে যখন আমরা হাইড্রোজেন ব্রোমাইড এডিশন বিক্রিয়া দিয়েছি, তখন হাইড্রোজেনটা এসে কোথায় অ্যাড হয়েছে? এই জায়গায়। কেন? এটা কারণটা কি, রিজনটা কি? আমরা বলেছি এই যে আমাদের ইলেকট্রোফাইলটা এসে, ইলেকট্রোফাইলটা যখন এসে আমাদের এই পাই বন্ডটাকে অ্যাটাক করবে, তখন এই পাই বন্ডের ইলেকট্রনগুলো কে বেশি নিতে পারছে বলতো? স্যার লাস্টে এই মিথিল কার্বনটা, CH2। এই কার্বনটা বেশি নেয়, রাইট? কেন এই কার্বনটা বেশি নেয়? আমাকে বলতো এই দুটা কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি সেম, রাইট? ইলেকট্রোনেগেটিভিটি সেম, বাট এই দুটা কার্বনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কার বেশি?
এই দুটা কার্বনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কার বেশি বলো? এই দুটা কার্বনের CH3CH। তাহলে এই কার্বনটার হচ্ছে এরা তোমার ইলেকট্রন ডেনসিটি বেশি, রাইট? কারণ তার সাথে একটা রিলিজিং গ্রুপ অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। যেহেতু রিলিজিং গ্রুপ অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে তাহলে হচ্ছে তার ইলেকট্রন ডেনসিটি বেশি। তাহলে তার যদি ইলেকট্রন ডেনসিটি বেশি হয় তাহলে এই পাই বন্ধনের গুলোর প্রতি অ্যাট্রাকশন কার বেশি থাকবে? যার ইলেকট্রন ডেনসিটি তোমার কম। তাহলে যার ইলেকট্রন ডেনসিটি ল তার কি হচ্ছে এই ইলেকট্রন পাই ইলেকট্রন গুলোর প্রতি অ্যাট্রাকশন বেশি থাকবে না, যার জন্য এই পাই ইলেকট্রন গুলো এই কার্বন বেশি নিয়ে নেয়। আমি কি বুঝাতে পারছি ঘটনাটা কি? ইয়েস স্যার। সেম ঘটনাটা বলা এখন এই দুটো কার্বনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কার বেশি? আমরা জানি আর গ্রুপ যত বিগার হবে তার ইলেকট্রন রিলিজিং পাওয়ার তত বেশি। তাহলে এই কার্বনটা কি ইলেকট্রন ডেনসিটি কি বেশি না? ইয়েস স্যার। তাহলে এই কার্বনটা যদি ইলেকট্রন ডেনসিটি বেশি হয় তাহলে এই পাই বন্ধন ইলেকট্রন গুলো কোথায় বেশি চলে আসবে? স্যার বাম দিকে। এই কার্বনটা বেশি চলে আসবে না? Yes, sir. তাহলে আমাদের এই হাইড্রোজেনটা কোথায় এসে যুক্ত হবে? মার্কোনিকভ রুলস অনুসারে এই কার্বনে যুক্ত হবে না? Yes, sir. একই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুটার মধ্যে কি কোথায় যুক্ত হবে এসে? এই কার্বনে যুক্ত হবে না? এখন বলতে পারো স্যার এটা মনে রাখার সহজ উপায় কি বলতো? এই দুটার মধ্যে কোন আটটা স্মলার? ডান পাশে এই দুটার মধ্যে কোন আটটা স্মলার? এই আটটা স্মলার। যে কার্বনের সাথে স্মলার আট যুক্ত থাকবে সেই কার্বনে হচ্ছে আমাদের বিকারকের হাইড্রোজেন এসে সেই কার্বনে যুক্ত হবে। মনে থাকবে? Yes, sir. বুঝতে পেরেছো? এই তাহলে আনসার পেয়েছো? জি স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার একটু বোর্ড কোশ্চেন নিয়ে একটা প্রশ্ন ছিল যে স্যার আমাদের 2019 সালে স্যার অনেকগুলো বোর্ড কোশ্চেনে দেখলাম যে স্যার যেমন অ্যানিলিন থেকে কিভাবে হচ্ছে ফিনলে নেওয়া যায়, তারপর হচ্ছে স্যার টলুইন থেকে ফেনল এরকম টাইপের স্যার এগুলো তো স্যার আমাদের কি বইতে তোমাদের আসবে না, তোমাদের নেই, তোমাদের এইটুকু আসবে না, ঠিক আছে? ফেনল থেকে এনিলিন বা এনিলিন থেকে ফেনল এই অংশটুকু আসবে না। তবে এনিলিনটা তোমাদের জানা থাকতে হবে। কারণ তোমাদের কেন এনিলিন জানা থাকবে? এনিলিন অন কাইন্ড অফ কি এমিন কম্পাউন্ড, সুতরাং এনিলিনটা সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। ফেনল লাগবে না, ফেনল টোটালি তোমাদের হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, ফেনল লাগবে না, কিন্তু তোমাদের হচ্ছে এনিলিনটা লাগবে, ঠিক আছে? স্যার আমাদের সিলেবাসে ফেনল নেই স্যার। টলুইন থেকে বেনজিন যেটা স্যার ওগুলা হ্যাঁ, ইন্টারকনভার্সনটা তো অবশ্যই লাগবে। বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন, এটা ইন্টারকনভার্সনটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। স্যার টলুইন থেকে বেনজিন তো স্যার এমনি আমাদের বইতে আর কি অন্তর্ভুক্ত না স্যার, সেজন্য না থাকলেও তোমাদের এটা লাগবে, তোমাদের এটা জানো না, না জানলে আমি বলো, আমি লিখে দিই, সমস্যা নেই, ঠিক আছে? স্যার একটু লিখে দিলে ভালো হয়। অবশ্যই অবশ্যই। দেখো তোমাদের পরিচিত বিক্রিয়া, তোমাদের পরিচিত বিক্রিয়া দেখো, তোমরা তো বেনজিনের সাথে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আমরা যদি দেই ডাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর প্রেজেন্সে, তাহলে আমরা পেয়ে যাব টলুইন, রাইট? কারণ এই টলুইনকে আমরা কি করব? আমরা হচ্ছে অক্সিডাইজ করব। তাহলে আমরা অক্সিডাইজ করার জন্য আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে কি আমাদের অক্সিডাইজিং এজেন্ট লাগবে, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। সেই অক্সিডাইজিং এজেন্টটার নাম কি? বেসিক তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলে কি হয়ে যাবে? সেখান থেকে হচ্ছে জাইমন অক্সিজেন উৎপন্ন হবে। সেই জাইমন অক্সিজেন তোমার কি করবে? এই টলুইনকে কনভার্ট করে দিবে বেনজুইক অ্যাসিডে। কিসে কনভার্ট করবে? বেনজুইক অ্যাসিড। আর সেই বেনজুইক অ্যাসিডটা তোমার কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে তৈরি করবে তোমার সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটকে তুমি যদি কি দাও? সোডা লাইম, সোডা লাইম সহ এটাকে যদি হিট দাও তাহলে তুমি কি পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে বেনজিন আর সোডিয়াম কার্বনেট। তাহলে এই বিক্রিয়াটা তো তোমাদের সবারই জানো, বেনজিন প্রস্তুতির ক্ষেত্রে। এই হচ্ছে ঘটনাটা, আর কিছু না। বুঝতে পেরেছো এই জিনিসটা? ওকে, নেক্সট কোশ্চেন বলো। নেক্সট কোশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? সোডিয়াম ফিনক্সাইড প্রিপারেশনে কি স্যার আমাদের টেম্পারেচার 300 থেকে 400 ডিগ্রি হতে হবে নাকি স্যার 300 অথবা
400 যে কোনো একটা থাকবে স্যার। 300 থেকে 400 লিখে দিলেই সমস্যা নাই। ঠিক আছে? 300 দিলেও তোমার এটা কেটে দিবে না। ঠিক আছে? আর স্যার আরেকটা জিনিস হচ্ছে যে স্যার অনেক সময় দেখা যায় যে কোনো রিয়েকশন লিখতে গেলে স্যার আমাদের বাই প্রোডাক্ট যেগুলো থাকে ওগুলো অনেক সময় মনে থাকে না আর কি স্যার। না, ওয়াটার বডিজ হচ্ছে যে বাই প্রোডাক্ট তোমার এটা মেজর না। বাই প্রোডাক্ট তোমার মেজর না। কারণ হচ্ছে না, জাস্ট তুমি খালি দেখবে কি তোমার বোর্ড পরীক্ষায় তুমি দেখবে তোমার বাই প্রোডাক্ট লেখেনি। ঠিক আছে? যেমন বেনজিনের সাথে যখন অ্যালকাইলেশনে বিক্রিয়া দিয়েছি, বাই প্রোডাক্ট হিসাবে আমরা HCl উৎপন্ন হচ্ছে। কিন্তু সেটা কিন্তু আমরা লিখছি না। আমরা শুধু বেনজিনটাকে কাউন্ট করছি। সুতরাং বাই প্রোডাক্ট ডাজ নট ম্যাটার। এটা কোনো সমস্যা না। ঠিক আছে? আচ্ছা স্যার, এই রিঅ্যাকশন বলো। মেকানিজম যেগুলা ওইগুলোর মধ্যে কি স্যার ওই ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক এগুলা ছাড়া স্যার যেগুলো আছে যে H2SO4 এর সাথে বিক্রিয়া, তারপর স্যার NH2 এর সাথে বিক্রিয়া, NO3 এর সাথে বিক্রিয়া, এগুলা কি স্যার জানা লাগবে নাকি স্যার এইগুলো তুমি নরমাল জাস্ট রিঅ্যাকশন তোমাদের জানলেই হবে? রিয়াকশন নর্মাল বোর্ড পরীক্ষার জন্য নর্মাল রিয়াকশন গুলো জানা থাকলে চলবে। কিন্তু ইন ফার্দার তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবে, বিশেষ করে বুয়েটে কিন্তু তোমাদের কোশ্চেন আসে অনেক সময়, বললে তোমাকে কতগুলো রিয়াকশন লিখে দিবে, রিয়াকশন বলে দিব রিয়াকশন নেম লেখার জন্য। ঠিক আছে? বা হচ্ছে একটা রিয়াকশনের মধ্যে একটা অংশ তোমার কি থাকবে, গ্যাপ রাখবে। গ্যাপ রেখে তোমার হয় হচ্ছে রিয়াক্ট্যান্ট অথবা প্রোডাক্ট এর জায়গায় হচ্ছে তোমার কি গ্যাপ রাখবে, বলবে সেই গ্যাপটা ফুলফিল করার জন্য। সেই ক্ষেত্রে তোমাদের তো একটু অ্যাক্সেস, আর তোমাদের যেহেতু টাইম আছে তুমি ওটা একটু পড়ে রাখলে। বুঝছো আর না স্যার ব্যাপারটা? খারাসের যে রীতি আর অ্যান্টি মানে মার্কভ নিকভ নীতি এগুলার যে নীতি আছে ওইটা কি স্যার জানা লাগবে, মেকানিজমটা কিরকম? অবশ্যই এটা তো মাস্ট বি জানা থাকতে হবে, কারণ তোমার হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন, এক মার্কোনিকভ হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক, তোমার হচ্ছে অ্যাডিশন স্যার, এডিশন আর রিয়াকশন খারাস হচ্ছে দিচ্ছে। স্যার ফ্রি আর কারাসটা হচ্ছে পারঅক্সাইড। ফ্রি রেডিক্যাল, রাইট, ফ্রি রেডিক্যাল এডিশন রিয়াকশন দিচ্ছে। আমাকে এই দুটো জানা থাকতেই হবে। অ্যালকিনের এডিশন রিয়াকশনটা আমার জানা থাকতেই হবে, দুটাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? এই স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার আপনি স্যার, ব্রোমো ইথিনের স্যার অ্যাডিশন রিঅ্যাকশনটা কেমন হবে স্যার? মানে যদি স্যার ব্রোমো ইথিন আর হাইড্রোব্রোমাইড স্যার অ্যাডিশন রিঅ্যাকশনে করি স্যার। ওকে, এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, এখন তুমি আমাকে বলো এই যে এই দুটের ক্ষেত্রে একটু চিন্তা করো একটু। তোমাকে একটু আগে তোমার মনে হয় লক্ষ্য করোনি, একটু ভালো করে লক্ষ্য করবে। খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছ। আমি এই দুটার ক্ষেত্রে বলেছিলাম এই যে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড যদি আমি এডিশন রিঅ্যাকশন দিই, সেই ক্ষেত্রে হাইড্রোজেনটা কোথায় এসে অ্যাড হয়? আমাদের এইটা, রাইট? এখানে অ্যাড হচ্ছে না। তার কারণটা কি? আমরা বলেছিলাম এই কার্বনটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি কি আছে, ইলেকট্রন ডেনসিটি এই দুটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। ফলে এই যে পাই ইলেকট্রনগুলো আছে, এই পাই ইলেকট্রনগুলো কে নিয়ে নিচ্ছে? এই পাই ইলেকট্রনগুলো আমাদের হচ্ছে ইলেকট্রন ডেনসিটি যেটা কম, সেই কার্বনটা হচ্ছে তার নিজের দিকে কি করছে, টান দিচ্ছে, রাইট? নিজের দিকে হচ্ছে টেনে নিচ্ছে। এটা না ঘটনাটা? তাহলে এখন আমাকে বলো তো এই দুটো কার্বনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কার বেশি? স্যার CH2। তাহলে এই CH2 ইলেকট্রন ডেনসিটি বেশি। তাহলে যার ইলেকট্রন ডেনসিটি বেশি, এই পাই বন্ধনে ইলেকট্রনগুলো কি তার দিকে যায় নাকি যার ইলেকট্রন ডেনসিটি কম? স্যার যার ইলেকট্রন ডেনসিটি কম তার কাছে ইলেকট্রন যাওয়ার ডেনসিটি কথা। কম। তাহলে এখন কি হবে? এখানে যাবে না তোমার হচ্ছে মাইনাসটা, তাহলে H প্লাসটা এসে কোথায় যুক্ত হবে? এখন কিন্তু মাস্ট বি সে এই জায়গাটার মধ্যে এসে যুক্ত হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের স্যার প্রোডাক্ট বেশি। হ্যাঁ বলো। স্যার ক্লোরো ইথিনের ক্ষেত্রে যখন স্যার Hg2Cl2 দিয়ে যখন স্যার রিয়েক্ট করানো হয় তখন স্যার দেখা যায় যে স্যার আমাদের CH3CCl2 আসে স্যার প্রোডাক্ট। বলো কোনটার সাথে কোনটা? স্যার ক্লোরোইথিন। ক্লোরো ইথিনের ক্ষেত্রে স্যার, ক্লোরো ইথিনের ক্ষেত্রে স্যার। ক্লোরোইথিন, ওকে, এটা সাথে স্যার তখন স্যার যখন মার্কিউরি ক্লোরাইড ইউজ করা হয় স্যার রিএজেন্ট স্যার ক্যাটালিস্ট হিসেবে, তখন স্যার দেখা যায় যে উল্টাটা হচ্ছে এখানে। যে এখন ক্যাটালিস্ট হিসেবে ইউজ করবে মার্কুরি ক্লোরাইড, আর সাথে কি এখানে কি অ্যাড করবে? কি স্যার HCl স্যার। HCl, ওকে। HCl ইউজ করলে কি হবে? এটা তো স্যার এটার ক্ষেত্রে তখন না, ওইটা আমরা তো এই প্রোডাক্টটা তো আমাদের এই ক্ষেত্রে হয়, ইথাইনের ক্ষেত্রে হয়। ইথাইনের ক্ষেত্রে যখন HCl আমরা অ্যাড করি, পরের রিঅ্যাকশনে স্যার দেখা যায় যে CH3CHCl2 হয় স্যার পরের স্টেপে স্যার। পরের স্টেপটা যখন হয় তখন কি হয়? যখন হচ্ছে তখন যে কি ঘটনাটা হয় সেক্ষেত্রে, এটার ক্ষেত্রে তখন HCl এসে কোথায় যুক্ত হয় সেক্ষেত্রে?
এই দুইটা বন্ড হয়, সেই বন্ডের ক্ষেত্রে কি তখন তো হচ্ছে এইটা কি অ্যাড করবে, এটার ক্ষেত্রে অ্যাড করে কোন জায়গায় হয় সেটা বলবে। তখন কি হাইড্রোজেনটা কি এখানে এসে যুক্ত হয় আর সিএলটা কি এখানে? স্যার বইতে স্যার এইভাবেই লেখা স্যার, যে লাস্ট স্টেপটা আর কি স্যার। এটা জি স্যার। এটা তো হওয়ার কথা না। তাহলে তো ক্যাটালিস্টের প্রভাব হয়তো এই ক্যাটালিস্টের প্রভাবের কারণে এই ঘটনা ঘটতে পারে, সেটা হতে পারে। ঠিক আছে, ক্যাটালিস্টের কারণে হতে পারে, সেখানে বিক্রিয়ায় ক্যাটালিস্ট গিয়ে এটা করতে পারে। অথবা ফিরিডিক্যাল মেকানিজম হয় যদি, তাহলে উল্টাটা হয়ে যাবে। যদি ফিরিডিক্যাল মেকানিজম হয় তাহলে তো উল্টাটাই হবে, বুঝছো না? সেই ক্ষেত্রে হতে পারে এই। আচ্ছা, আমি এটা দেখবো না কি ঘটনা। তবে আমাদের যে রুলস, মার্কনিকভের যে রুলস, সেই রুলস অনুযায়ী কি হবে, সেই রুলস অনুযায়ী হওয়ার কথা ওইটা। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আছে কিনা কোশ্চেন বলো। আর কারো কোনো কোশ্চেন? দেখো তোমাদেরকে বরিশাল বোর্ড 2019 একটা কোশ্চেন দেখাচ্ছি, দেখো। C2H5 তারপর CH3 ডাবল বন্ড CH Cl, এটার সাথে তোমার বিক্রিয়া দিয়েছে রিঅ্যাকশন উইথ HCl প্রোডাক্ট, এটাকে বলেছে এ, এটাকে বলেছে CH3 C2H5 CH3, এটা বললো হচ্ছে তোমার Cl, এটা বলছে CH2Cl। দেখো এই প্রোডাক্টটা দিয়েছে, তাহলে একটু আগে যে আমি তোমাদেরকে বুঝালাম আমাদের এসটা কোথায় এসে প্রবেশ করবে, এই দুটোর ক্ষেত্রে এসটা প্রবেশ করবে এসে এখানে। মিলছে আমার কথা অনুসারে? কারণ কি এটা হচ্ছে মোর তোমার ইলেকট্রন ডেন্সিটি অ্যাটম, কার্বনটা এটা হচ্ছে লেস তোমার হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি, যার জন্য এই ইলেকট্রনগুলো এই দিকে চলে আসবে, হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে হাইড্রোজেনটা এসে যুক্ত হচ্ছে এটা, এটাকে বলেছে বি প্রোডাক্ট, এটাকে বললো বি প্রোডাক্ট। ওকে, এখন কোশ্চেনটা ছিল এরকম, এক্সপ্লেইন দ্য রোল হুইচ সাপোর্ট দ্য স্টিম রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কোন হচ্ছে রুলসকে ফলো করে, বলো এখন কোন রুলসকে ফলো করে? স্যার মার্কভনিকভ। মার্কনিকভ রুলস ফলো করে, ঠিক আছে, সেটা তোমরা এক্সপ্লেন করবে। ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশনের মেকানিজমটা 3টা স্টেপে হয়, সেই 3টা স্টেপ বলে দিবে। ওকে, দেন সেকেন্ড কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন, বলেছে তোমার এ এন্ড বি বোথ তোমার হচ্ছে শো তোমার স্টেরিও আইসোমারিজম, বাট দে আর ডিফারেন্স ইন দ্যাট, কিন্তু হচ্ছে স্টেরিও আইসোমারিজম ডিফারেন্স। আচ্ছা, দুইটাই হচ্ছে স্টেরিও আইসোমারিজম দেখাচ্ছে, কিন্তু তাদের হচ্ছে কি, তাদের হচ্ছে মেকানিজম আর ডিফারেন্স। তাহলে বলো তো, এটাও স্টেরিও আইসোমারিজম দেখাবে, এটাও স্টেরিও। যখনই তোমাকে কোশ্চেন করবে স্টেরিও আইসোমারিজমের কথা, তখনই সাথে সাথে তোমার মাথায় কোন দুটা আইসোমারের কথা তোমাকে হচ্ছে চিন্তা করতে হবে? স্যার জিওমেট্রিক আইসোমারিজম আর জিওমেট্রি এবং হচ্ছে অপটিক্যাল। জিওমেট্রি আইসোমারিজম যখনই তুমি চিন্তা করবে তখন হচ্ছে তার কন্ডিশনগুলো চিন্তা করতে হবে। তো জিওমেট্রি আইসোমারিজম হতে হলে তার হচ্ছে কন্ডিশন কি লাগবে? ফার্স্ট কন্ডিশন স্যার ডাবল বন্ড কম্পাউন্ড হচ্ছে মাস্ট বি অ্যালকিন অর সাইক্লো অ্যালকেন। তো অ্যালকিন অর সাইক্লো অ্যালকেন, তাহলে আমাদের কম্পাউন্ডের মধ্যে অ্যালকিন কোনটা আছে? তাহলে প্রথমটা হচ্ছে ডাবল বন্ড আছে, ঠিক আছে, অ্যালকিন আছে, সুতরাং এইটা পসিবিলিটি আছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখানোর। আর এখানে কোনো ডাবল বন্ড বা সাইক্লিক যোগ নেই, সুতরাং এটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না। এখন ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমার হচ্ছে কি হবে, রোটেট করতে পারবে না, এরকম বন্ড থাকতে হবে, তাহলে অ্যালকিনে আছে, তাহলে এটা। সেকেন্ড কন্ডিশন কি, এই যে আমাদের যে ডাবল বন্ডের সে তার যে তোমার হচ্ছে রেডিক্যাল গুলো আছে, সেই রেডিক্যাল গুলো কি সেম নাকি ডিফারেন্স? এই এস সিএল, তাহলে এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল, তাহলে ডিফারেন্স, এটা এস এটা ক্লোরিন, ডিফারেন্স। তাহলে দুইটা কন্ডিশনই ফুলফিল করছে আমাদের এ কম্পাউন্ড, সো এটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম তোমাকে হচ্ছে দেখাবে, রাইট? এই ক্ষেত্রে হচ্ছে কোনটা সিস হবে কোনটা ট্রান্স হবে
তো difference হবে, তখন হচ্ছে এরা আমাদের সিস্টেন্স যেটা কিভাবে ভারী সেটা নিচে আইডেন্টিফিকেশন থাকবে করব? স্যার, নিচে থাকলে স্যার। ওকে, এই দুটার মধ্যে যেটা হচ্ছে ভারী, যেটা তোমার হচ্ছে হেভিয়ার, সেটা যদি হচ্ছে এরা সেটাকে দেখবো কোন প্লেনে আছে, আর এই দুটার মধ্যে যেটা হেভিয়ার সেটা কোন প্লেনে আছে। যদি সেম প্লেনে থাকে তাহলে এটাকে বলবো সিস। তাহলে এই দুটার মধ্যে হেভিয়ারটা হচ্ছে এরা আমাদের কি আছে, আমাদের হচ্ছে বটমে আছে, এটা হচ্ছে কি আছে, বটমে আছে। সুতরাং দুটো সেম প্লেন, সুতরাং এটা হচ্ছে সিস আইসোমারিজম। যখন এটাকে রিভার্স করে দিব তখন হয়ে যাবে ট্রান্স আইসোমারিজম। তাহলে হয়ে গেল। আর সেকেন্ডটার ক্ষেত্রে আমরা দেখব, যেহেতু এটার মধ্যে আমাদের কি নেই, কোনো হচ্ছে ডাবল বন্ড ট্রান্সফার একবার রিপিট করেন। আরেকবার রিপিট। ওকে, মিথাইল ইথাইল, এই দুইটা অ্যাটমস, এটাকে এ, এটা বি, এটা এ, এটাকে বি, অথবা এটা এটা এক্স, এটাকে ওয়াই কাউন্ট করো। এ বি এর মধ্যে কোনটা হেভিয়ার? ইথাইল। ইথাইল মূল ভারী, রাইট? তাহলে এটা আছে কোথায়? আমাদের প্লেনের হচ্ছে আর কি বটমে আছে। এইচ এবং ক্লোরিনের মধ্যে কোনটা হেভিয়ার? ক্লোরিন। সেটা কোন আছে? নিচের হচ্ছে, ঠিক আছে, বটমে। তাহলে দুটার মধ্যে, দুইটা কার্বনের মধ্যে যেটা হেভিয়ার রেডিক্যাল সেটা কি আছে? একই প্লেনে আছে না? এটার জন্য এটাকে বলবো সিস আইসোমারিজম, আইসোমার। আর এটাকে রিভার্স করে দিলে, এটা যদি এখানে চলে যায়, এটা এখানে চলে আসে, তখন কি হচ্ছে? অপোজিট প্লেনে থাকবে, তখন এটা হয়ে যাবে ট্রান্স। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। ওকে। আর ওইটার ক্ষেত্রে লক্ষ্য করো, তোমাদের হচ্ছে সেকেন্ড যে কম্পাউন্ডটা, এটার মধ্যে যেহেতু কোনো ডাবল বন্ড বা সাইক্লিক নয়, এটা আমাদের দেখতে হবে আমাদের অপটিক্যাল আইসোমারিজম পসিবল কিনা। আর অপটিক্যাল আইসোমারিজম দেখতে গেলে আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে কাইরাল সেন্টার আছে কিনা। তাহলে এই কার্বনটার ক্ষেত্রে লক্ষ্য করো তো, এই যে তোমার এই তিনটা রেডিক্যালস হচ্ছে ডিফারেন্স রেডিক্যালস, ইথাইল, মিথাইল, ক্লোরোমিথাইল, আর এটা হচ্ছে ক্লোরো। সো 4 radicals are different, so this carbon is a chiral center. যেহেতু chiral center, so it is a show the হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। কারণ অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে বলতে পারো স্যার আমি কিভাবে এটা হচ্ছে ডি আইসোমার এবং এল আইসোমার আইডেন্টিফিকেশন করব। একটা কোশ্চেন হতে পারে স্যার ডি এবং এল কিভাবে আমি আইডেন্টিফিকেশন করবো, রাইট? এটা তো আমার হচ্ছে একটা আননোন কম্পাউন্ড, সেক্ষেত্রে ডি এবং এল অর্থাৎ ডেক্সট্রা এবং রোটেটর কিভাবে স্যার আমি আইডেন্টিফিকেশন করব? এই ক্ষেত্রে এটা সো টাফ ডি এবং এল আইডেন্টিফিকেশন করার জন্য। তবে একটা টেকনিক আছে, এক্সপেরিমেন্টাল ডেটা থেকে দেখা গেছে ম্যাক্সিমাম কম্পাউন্ডের ক্ষেত্রে এই চারটা রেডিক্যালসের মধ্যে যেটা একদম হেভিয়েস্ট, যেটা সবচেয়ে ভারী, সেটাকে তুমি লিখবে সবার টপে দিবে, সবার উপরে দিবে। তাহলে এই চারটার মধ্যে কোনটা হচ্ছে হেভিয়ার? CH2Cl, এটা হচ্ছে সবচেয়ে হেভিয়ার না? লক্ষ্য করো, তার হচ্ছে মলিকুলার মাস কত? এখানে হচ্ছে তোমার 14 আর 35 49.5, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কত? এটা হচ্ছে 35.5। তারপর হচ্ছে ইথাইল, ইথাইল হচ্ছে 29, তারপর মিথাইল 15। তাহলে এইভাবে তুমি হচ্ছে এইভাবে এটাকে তুমি ডি বলবে, আর এটার যে মিরর ইমেজ হবে সেটাকে বলবে এল। বুঝতে পেরেছ? আননোন একটা কম্পাউন্ডকে তুমি কিভাবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ করবে ডি হিসাবে। Yes, sir. ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের ইম্পর্ট্যান্ট ওই বোর্ড পরীক্ষার জন্য মার্কনিকভ নীতির সাপেক্ষে তোমার কি হতে পারে? তোমার হচ্ছে আইসোমারিজম লিঙ্কেজ হয়ে একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। যেমন C4H8 তোমাকে বলে দিল এ সিমেট্রিক, সিমেট্রিক, ঠিক আছে, asymmetric, then a major product, B minor product, ঠিক আছে। এটা বলে দিল। এখন বললো হুইচ কম্পাউন্ড শো স্টেরিওআইসোমারিজম,
এ বি এর মধ্যে হচ্ছে কোন কম্পাউন্ডটা স্টেরিও আইসোমারিজম শো করবে, দেখাবে। তাহলে তোমার এ কি বি কি এটাকে তুমি লিখলে, আর যেহেতু হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি, তার মানে কি এটা হলো তোমার হচ্ছে এরা কি নিবে, বিউটিন 1 কাউন্ট করবে। বিউটিন 1 কাউন্ট করে তোমাকে যেহেতু আইসোমারিজম কোশ্চেনটা করেছে, তার মানে কি বিউটিন 1 কাউন্ট করে, সেই ক্ষেত্রে তুমি দেখবে, দেখার পরে মেজরটা কি হবে, যে 2 ক্লোরো বিউটেন আর মাইনরটা হচ্ছে 1 ক্লোরো বিউটেন। তো 2 ক্লোরো বিউটেন যেটা, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কাইরাল সেন্টার আছে, সেটা হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। এইভাবে তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে, ঠিক আছে? এখান থেকে ওকে। এখন আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে বলছি, দেখো একটা কোয়েশ্চেনের সাথে কয়েকটা কোয়েশ্চেন রিলেটেড হতে পারে, একটু দেখো একটা কোয়েশ্চেনের সাথে কতগুলো কোয়েশ্চেন রিলেটেড হতে পারে সেই জিনিসটা দেখাচ্ছি, একটু বোর্ডে দিয়ে তাকাবে। এক্স একটা কম্পাউন্ড, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, ওয়াই এটাকে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড জেড, এক্স পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, একে ozonolysis reaction and hydrolysis in presence of zinc, 2b আরো বলা আছে x is a isomer of C4H9Br, ঠিক আছে? এটা বলা আছে। আরো বলা আছে তোমার B and Z both are react with 2,4-DNPH and produce yellow precipitate, ঠিক আছে? yellow precipitate এটা বললো। and আরেকটা ক্লু দিয়েছে, but only B react with tolerant reagent and give silver mirror, ঠিক আছে? এই ক্লুগুলো তোমাকে বলে দেওয়া আছে, তোমার হচ্ছে স্টিমের মধ্যে উদ্দীপকের মধ্যে এই ক্লুগুলো বলা আছে। কারণ এই ক্লুগুলো থেকে বোর্ডে 2টা কোশ্চেন আসছে, কিন্তু এই 2টা কোশ্চেন না করে আমরা এখান থেকে মিনিমাম 6-7টা কোশ্চেন করতে পারবো, আর অনেক প্রকার কোশ্চেন করা পসিবল। এইটুকু থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন করা পসিবল। তাহলে তার মানে কি, এই অর্গানিক কেমিস্ট্রিটা একটা অংশ আর একটা অংশের সাথে খুবই হচ্ছে তোমার হচ্ছে একটার সাথে একটা হচ্ছে লিঙ্কেজ, এটা একটার সাথে জড়িত থাকে, ঠিক আছে? সেই যে লিঙ্কেজ গুলো হচ্ছে আমাদেরকে একটু আইডেন্টিফিকেশন করতে হবে। কিভাবে? তো বোর্ড পরীক্ষায় যে 2টা কোশ্চেন ছিল, সেই কোশ্চেন দুটো আমি বলছি। প্রথম কোশ্চেনটা ছিল ডিটারমিনেশন দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ এক্স, এক্স এর স্ট্রাকচারাল ফর্মুলাটা ডিটারমিনেশন করতে বলেছে। ডিটারমিনেশন দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ এক্স। আমরা এখন এক্স এর স্ট্রাকচারাল ফর্মুলাটা ডিটারমিনেশন করব আমরা প্রোডাক্ট থেকে। এখন এই প্রোডাক্টটা কয়টা প্রোডাক্ট পাচ্ছ? এখানে কয়টা প্রোডাক্ট? অনলি ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট না? অনলি ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট। তাহলে এই ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট যদি হয়, এখন দেখো চিন্তা করো, আমাদের এইটা যেহেতু হচ্ছে তাহলে এটা একটা আমাদের অ্যালকাইল হ্যালাইড হবে। সেই অ্যালকাইল হ্যালাইডকে যখন আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ রিঅ্যাকশন করব, দেন ইট প্রডিউস হচ্ছে অ্যালকিন। তাহলে এটা একটা অ্যালকিন। কোন ধরনের অ্যালকিন হলে শুধুমাত্র তোমার একটা ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট পাওয়া যায়, বলো তো? স্যার ডাবল বন্ডটা যদি একদম মাঝামাঝি থাকে স্যার, এটাকে বলা হয় সিমেট্রিক হচ্ছে অ্যালকিন। তাহলে সিমেট্রিক অ্যালকিন যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট পাবো অলওয়েজ। আর যদি অ্যাসিমেট্রিক্যালি হয়, সেই ক্ষেত্রে আমরা 2 টাইপস কম্পাউন্ড পাবো আমরা। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে সিমেট্রিক্যালি। তাহলে আমাদের এটা হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? আমাদের হচ্ছে এই যে অ্যালকিনটা কয় কার্বন বিশিষ্ট হবে?
কয়টা কার্বন কন্টেইন করবে? 4 কার্বন, কারণ আমাদের আইসোমারটা হচ্ছে 4 কার্বন, তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে 4 কার্বন। আর আমাদের হচ্ছে বিটা কি, আমাদের বিটা কি বলতো? তাহলে বিটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট কার্বনাইল কম্পাউন্ড। তো 2 কার্বন বিশিষ্ট কার্বনাইল কম্পাউন্ড হলে সেটার নাম কি হবে? সেটা মাস্ট বি ইথানল, কারণ এখানে বলে দিয়েছে এ বি এন্ড জেড বোথ আর রিয়েক্ট উইথ 2,4-D NPS, তাহলে বি এবং জেড দুটো কার্বনাইল কম্পাউন্ড, আর কার্বনাইল কম্পাউন্ড, আর বি হচ্ছে আবার কি রিয়েক্ট উইথ টলেন রিয়েজেন্ট, তার মানে কি বি হচ্ছে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড। এবং আবার বি কয় কার্বন বিশিষ্ট হবে? বি হবে তোমার হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। কেন? কারণ হচ্ছে আমাদের যে এক্স আছে সেই এক্স কয় কার্বন বিশিষ্ট? এক্স হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তো 4 কার্বন থেকে আমরা কি পাবো? 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাবো। তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে এটা কি হবে? আমার হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে 2 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালডিহাইড হবে, সে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। সুতরাং বি হচ্ছে আমাদের ইথানল। সো আমাদের এ হচ্ছে একটা অ্যালকিন, সেই অ্যালকিনটা মাস্ট বি সিমেট্রিক্যাল। তাহলে এই যে বিউটিন 1 হলে, বিউটিন 2 হলে এটা একমাত্র হচ্ছে আমরা শুধুমাত্র বি পাবো। তাহলে আমাদের এ হলো বিউটিন 2। তাহলে বিউটিন 2 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্স কি হতে পারে? CH3 CH2 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 Br অথবা CH3 CH2 BRH CH3, এই দুটো পসিবল। কারণ এই দুটার ক্ষেত্রে তুমি হচ্ছে কোনটার থেকে তুমি হচ্ছে এই এটাকে পাবে? প্রথমটার ক্ষেত্রে কি তোমার হচ্ছে এই এ কম্পাউন্ডটা পাওয়া কি পসিবল? এই যে বিউটিন 1 মানে কি 1 ব্রোমো বিউটেন, 1 ব্রোমো বিউটেন থেকে কি তোমার হচ্ছে এই কম্পাউন্ডটা পসিবল না। এটা দ্বারা অলওয়েজ তুমি হচ্ছে কি পাবে? শুধুমাত্র অ্যালকিন 1ই পাবে, একটা কম্পাউন্ড পাবে। এখানে সাইজ এর নিয়ম প্রযোজ্য হবে না, কারণ এটার মধ্যে শুধুমাত্র একটাই হচ্ছে বিটা কার্বন আছে, কিন্তু এখানে কি আছে? 2 ধরনের বিটা কার্বন আছে। সেই ক্ষেত্রে সাইজ এর রুলস প্রযোজ্য। এই ক্ষেত্রে হচ্ছে তুমি দুটা প্রোডাক্ট পাবে, এটাও পাবে, সাথে সাথে তোমার হচ্ছে কি পাবে? বিউটিন 1ও পাবে। তাহলে আমাদের হচ্ছে এক্সট্রা কোনটা হবে? আমাদের এক্স হবে 2 ব্রোমো বিউটেন। বুঝতে পেরেছ সবাই? ওকে, এটা গেল। দেন সেকেন্ড কোশ্চেনটা ছিল, দেখো সেকেন্ড কোশ্চেনটা কিন্তু তোমাদের এই অ্যালকিন এর সাথে রিলেটেড না, এটা চলে গিয়েছে তোমার কার্বনাইল কম্পাউন্ড। বলছে হচ্ছে তোমার হচ্ছে এই কোশ্চেনটা করেছিল, ইন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন হুইচ ইজ দ্য মোর রিঅ্যাক্টিভিটি বিটুইন বি অ্যান্ড জেড, বি অ্যান্ড জেড এর মধ্যে হুইচ ইজ দ্য মোর রিঅ্যাক্টিভিটি, কোনটা হচ্ছে বেশি সক্রিয় ইন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন? তাহলে বোথ আর হচ্ছে কি, বোথ আর কার্বনাইল কম্পাউন্ড, one is ইথানল। তাহলে আমাদের জেটটা কি বলতো? কিটোন। কিটুন। কেন? আমরা বলছে হচ্ছে এটা কি করে না, টলেন বিকারকের সাথে বিক্রিয়া করছে না, তাহলে এটা একটা কিটু যৌগ, কিটু কম্পাউন্ড। তাহলে কিটু কম্পাউন্ড হলে এটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন। কেন? কারণ আমাদের হচ্ছে ওয়াই হচ্ছে অ্যালকোহল, ওয়াইটা কি অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, অর্থাৎ বিউটানল 2 হবে, সেখান থেকে হচ্ছে বিউটানুন হবে। তাহলে হচ্ছে আমাদের CH2 CH, এটা হচ্ছে OH, এটা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের ওয়াই। তাহলে আমাদের জেড কি হবে? CH3 CH2 C, এটা হচ্ছে আমাদের জেড। তাহলে এখন বলো অ্যালডিহাইড এবং কিটুন এই দুটো যৌগের মধ্যে কোনটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ ইন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন? কোনটা? এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে বেশি সক্রিয় এডিশন রিঅ্যাকশনের মধ্যে, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশনের মধ্যে? বলো। অ্যালডিহাইড অলওয়েজ মোর রিঅ্যাক্টিভ, অলওয়েজ, যে কোনো অ্যালডিহাইড অলওয়েজ কিটু কম্পাউন্ড থেকে বেশি হচ্ছে রিঅ্যাক্টিভ থাকবে, বেশি সক্রিয় থাকবে ইন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। কেন? তোমরা জানো দুইটা ফ্যাক্টরের সাহায্যে ব্যাখ্যা দিতে পারো, একটাকে বলা হয় ইলেকট্রনিক ফ্যাক্টর, আর একটাকে বলা হয় কি স্টেরিও ফ্যাক্টর। ইলেকট্রনিক ফ্যাক্টর কি? এই যে দেখো আমাদের নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল অ্যাট্রাক্ট করবে কাকে? কার্বনকে। কেন?
কার্বন পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ যত বেশি হবে আমার নিউক্লিওফাইলের আক্রমণ কি হবে তত বেশি হবে না, তার রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে না। জি স্যার। তাহলে এখানে হচ্ছে এই অ্যালডিহাইডটার মধ্যে শুধুমাত্র একটা রিলিজিং গ্রুপ আছে আর অন সাইডে একটা মাত্র রিলিজিং গ্রুপ আছে, তাহলে এর পজিটিভ চার্জের কমাতে পারবে কি অল্প পরিমাণ। কিন্তু আমার এই যে কিটোন গ্রুপের মধ্যে দেখো তার কয়টা রিলিজিং গ্রুপ কয়টা আছে, দুই পাশে রিলিজিং গ্রুপ আছে, তাহলে এই যে তার পজিটিভ এই ইলেকট্রন ডেনসিটি কি হবে বাড়িয়ে দিবে, এর যে পজিটিভ চার্জ এটা কি করবে কমিয়ে দিবে না। তাহলে এছাড়া এটা কি করবে দুই পাশে রিলিজিং গ্রুপ থাকার ফলে এর হচ্ছে এরা কি পজিটিভ চার্জটা কি করবে, পজিটিভ চার্জ ডিক্রিজ করে দিবে, হচ্ছে মোর ডিক্রিজ ইন পজিটিভ চার্জ, মোর ডিক্রিজ ইন কিটো গ্রুপ, বিকজ ইন কার্বনাইল বোথ সাইড আর হচ্ছে আর কি অ্যাটাচড উইথ টু অ্যালকাইল গ্রুপ, আর অ্যালকাইল গ্রুপ হচ্ছে রিলিজিং স্যার গ্রুপ। স্যার অ্যালকোহল থেকে একটু বোঝাবেন, অ্যালকোহল থেকে। অ্যালকোহলকে তুমি কি করছো অক্সিডাইজ করছো, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হয় সেটা হচ্ছে কার্বনের অ্যালডিহাইড। কম্পাউন্ডে কনভার্ট, অ্যালডিহাইড অর কিটো গ্রুপ। আর যেহেতু স্যার। এটা সেকেন্ডারি অ্যালকোহল তাহলে এটা কি হবে কিটো গ্রুপ হবে, কিটোনের কম্পাউন্ড হবে, এই যে কিটোন কম্পাউন্ডটা হলো, ঠিক আছে। আর যদি এটা প্রাইমারি অ্যালকোহল হতো তাহলে আমাদের অ্যালডিহাইড যৌগ হতো। জি স্যার, এখন স্যার কিটোন হওয়ার পরে যেহেতু কিটোন, এখন তোমাকে কোশ্চেনটা করেছে এইটা জেড, জেড হচ্ছে আমরা বিউটানোন আর বি হচ্ছে আমাদের ইথানল, এই দুটার মধ্যে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন মধ্যে কোনটা বেশি সক্রিয়, হুইচ ইজ দ্য মোর রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। তাহলে অ্যালডিহাইড অলওয়েজ মোর রিঅ্যাক্টিভেট ইন হচ্ছে এরা এডিশন, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, ঠিক আছে। স্যার এই জায়গাটা স্যার আমি মিস করে গেছি স্যার, কেন স্যার এই উত্তরটা স্যার? কারণটা কি, কারণটা হচ্ছে আমরা দুইটা Reasonটা? ফ্যাক্টরের সাহায্যে ব্যাখ্যা করবো। রিজনটা হচ্ছে দুইটা ফ্যাক্টরের সাহায্যে ব্যাখ্যা করবো, একটা হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর আর একটা বলবো স্টেরিও ফ্যাক্টর। এই যে নিউক্লিওফাইল আমাকে কার্বনকে অ্যাট্রাক্ট করছে কিসের জন্য, কার্বন পার্শিয়ালি পজিটিভ চার্জ এই জন্য না। জি স্যার। কারণ এই পার্শিয়াল পজিটিভ চার্জ যদি না থাকে তাহলে কি নিউক্লিওফাইলের আক্রমণ কমে যাবে নাকি বেড়ে যাবে, অবশ্যই কমে যাবে। জি স্যার। যদি পার্শিয়াল পজিটিভ চার্জ যত কম হবে এই নিউক্লিওফাইলের অ্যাট্রাকশন অ্যাট্রাক্ট তত কম হবে। তাহলে আমার যদি এই কার্বনের দুই পাশে আর গ্রুপ থাকে, আর গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, যেগুলো হচ্ছে কার্বনের এই পার্শিয়াল পজিটিভ চার্জকে ডিক্রিজ করে দেয়, ডিক্রিজ করে দিলে কি হবে এই নিউক্লিওফাইলের অ্যাট্রাক কমে যাবে, আর অ্যাট্রাক কমে গেলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি কমে যাবে। আর এই তাহলে জন্য স্যার হচ্ছে কিটোনের রিঅ্যাক্টিভিটি বেশি। রিঅ্যাক্টিভিটি কম, কারণ হচ্ছে কিটোনের দুই পাশে আর গ্রুপ আছে, তা আর গ্রুপ থাকার ফলে আচ্ছা কি স্যার, এখানে কম, হচ্ছে না রাইট। তার হচ্ছে ওই বেশি পরিমাণ তোমার হচ্ছে কমিয়ে দিবে, এটা গেলো। আর স্টেরিও ইফেক্ট কি, স্টেরিও ইফেক্ট হচ্ছে এই যে আমাদের হাইড্রোজেন আর গ্রুপ, এই আর গ্রুপ এই হাইড্রোজেন গ্রুপ, আর কিটো গ্রুপের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এইদিকে আর এইদিকেও আর, এটাও আমার হচ্ছে লাস্ট গ্রুপ। এই যে নিউক্লিওফাইল, এই যে আমাদের নিউক্লিওফাইল এসে যে অ্যাটাক করবে, এই নিউক্লিওফাইল অ্যাটাক করার যে পথ, যে এসে যে পথটা সেটা কি হচ্ছে এই নিউক্লিওফাইল অ্যাটাক করার যে রাস্তাটা পথটা সেটা কি হচ্ছে এখানে কি হয়ে গেল তোমার হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে না, এই যে স্টেক ইফেক্ট, এটাকে এই যে তোমার আকার সাইজের কারণে কি হচ্ছে না নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করতে পারছে না। তাহলে এই যে অ্যাটমের সাইজের জন্য যে বাধাটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলে স্টেরিক ইফেক্ট। তাহলে স্টেরিক ইফেক্ট কোথায় বেশি, স্টেরিক ইফেক্ট তোমার হচ্ছে কিটোনে বেশি, কারণ দুই পাশে আর গ্রুপ বাল্কি গ্রুপ যুক্ত, এই বাল্কি গ্রুপগুলো হচ্ছে কি করে স্টেরিক ইফেক্ট বেশি সৃষ্টি করে, যার জন্য স্যার বলো। স্যার কিটোনের স্যার যে পার্শিয়াল পজিটিভ চার্জ কমার ওটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে স্যার আমাদের এখানে কার্বনের হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ কমে যাচ্ছে, কিন্তু স্যার অক্সিজেনের তো স্যার আরো বাড়ছে না স্যার নেগেটিভ চার্জটা, তাহলে স্যার ওটা তো যে রিএজেন্টের পজিটিভ আয়নটাকে তো স্যার অক্সিজেন সিমিলারলি স্যার অ্যাট্রাক্ট করবেই স্যার, তখন আমরা তো তো একইভাবে অর্গানিক আমরা আচ্ছা আমি তোমার উত্তর দেই, বুঝতে পেরেছি তোমার কোশ্চেন। আমরা তো অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, রাইট? অর্গানিক কেমিস্ট্রি তোমার হচ্ছে মেনলি কার বেসে হচ্ছে মানে রিঅ্যাকশন গুলো হবে কার্বন বেসড। তাহলে কার্বনকে কে অ্যাটাক করছে তার উপর ভিত্তি করে তো এই রিঅ্যাকশনটার নাম দেওয়া হয়েছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, কারণ কার্বনকে এসে অ্যাটাক করছে কে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের আক্রমণ কমবে না বেশি বাড়বে, এটাই বলেছে ইন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন
হুইচ ইজ দ্য মোর রিঅ্যাক্টিভিটি। তাহলে আমরা তো নিউক্লিয়ার বলের আক্রমণ কমছে না বাড়ছে সেটার উপরে ভিত্তি করে আমরা আনসারটা দিব। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, এই ওকে, এখন আমার কোশ্চেন, এটা তো তোমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেন ছিল। এখন হচ্ছে না আমি এই বোর্ড পরীক্ষার কোশ্চেন ব্যতীত আর কি কোশ্চেন করতে পারি? এখান থেকে তোমাকে কি কোশ্চেন এরকম করতে পারে না? হুইচ কম্পাউন্ড বিটুইন বি এন্ড জেড, হুইচ কম্পাউন্ড তোমার হচ্ছে না শো কেনিজারু রিয়াকশন or aldol reaction or helopalm reaction. helopalm reaction এই দুটার মধ্যে কোনটা helopalm reaction দিবে? both are show helopalm reaction, দুটো কি helopalm reaction শো করবে কিনা, দেখাবে কিনা, তখন তুমি কন্ডিশন গুলো বলবে। কন্ডিশন যদি দুটাই মানে তো দুটাই হচ্ছে helopalm বিক্রিয়া দেখাবে। তারপর হচ্ছে কেনেজারু বিক্রিয়া, যদি দুটাই যদি কেনেজারু বিক্রিয়া শো করে, দুটাই করতে হবে, তাহলে কি কন্ডিশন কি কেনেজারু বিক্রিয়া কন্ডিশন কি দুটার মধ্যে কোনোটা কি তোমার ফুলফিল করে? কোনোটাই স্যার। ফুলফিল করে না, সুতরাং কোনোটাই কেনেজারু বিক্রিয়া। অ্যালডল বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়ার মধ্যে দুটোই হচ্ছে অ্যালডল বিক্রিয়া, কন্ডিশন ফুলফিল করে, কারণ হচ্ছে তোমার কি আলফা হাইড্রোজেন আছে, সুতরাং দুটাই দিবে। হেলফোম বিক্রিয়া দুটাই দিবে, এটা হতে পারে। আবার তোমাকে কোশ্চেন করতে পারে, দেখো একটু শোনো কেয়ারফুলি, এই যে তোমার এক্স টু ওয়াই, এই যে কম্পাউন্ড হচ্ছে প্রডিউস কম্পাউন্ড ওয়াই প্রডিউস ফ্রম এক্স, এই যে এক্স থেকে যে ওয়াই কম্পাউন্ড প্রডিউস হচ্ছে, হোয়াট ইজ দ্য মেকানিজম টু প্রডিউস এক্স টু ওয়াই? এক্স টু ওয়াই থেকে যে এক্স থেকে যে ওয়াই প্রডিউস হচ্ছে এর মেকানিজমটা কি? হোয়াট কাইন্ড অফ মেকানিজম ফলো? কোন ধরনের মেকানিজম বলো? এখানে হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি ধরনের? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে আবার এটা কি SN1 নাকি SN2? সেই ক্ষেত্রে দেখতে হবে SN1 আমাদের অ্যালকাইল হ্যালাইডটা কি, অ্যালকাইল হ্যালাইডটা কি আমাদের 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি? তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড গুলো সাধারণত কি বেশি দেয়? এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন বেশি ফলো করে, সেটা আমাকে বলতে হবে। কথা বলতে হবে স্যার, পোলার বা নন পোলার। হ্যাঁ, সেটা তো বলতে হবে তোমার হচ্ছে এই ক্ষেত্রে। আর এখানে বলে দিয়েছে একোয়াস, এই একোয়াস হচ্ছে তোমার হচ্ছে কি, এটা যদি ডাইলিউট হয় সেই ক্ষেত্রে SN1 বিক্রিয়া বেশি ফলো করবে। ঠিক আছে, এই কথাগুলো তোমাদেরকে বলে দিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এরকম। তাহলে এই আরো কোশ্চেন কি হতে পারে? তোমাকে বলতে পারে তোমার ইন্টার কনভার্সন বিটুইন এ টু ওয়াই, ইন্টার কনভার্সন দেখানোর কথা। তো ইন্টার কনভার্সন কি তুমি দেখাতে পারবে না? অ্যালকিন তোমার হচ্ছে বিউটিন 2 থেকে বিউটানল 1 তুমি দেখাতে পারবে, কিভাবে দেখাবে বলো তো আমাকে একজন যারা পারো। সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে স্যার ওয়াটার হবে অ্যাড করা স্যার। সালফিউরিক প্রেজেন্টের স্যার প্রেজেন্সে ওয়াটার যদি ওকে স্যার ইথেনের সাথে বিউটেনের সাথে। করলাম, হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, আর স্যার উল্টো দিকে স্যার ক্যাটালিটিক ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল। এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা করতে পারো। কেউ যদি বলো স্যার আমি এইভাবে করবো না, আমি ভিন্নভাবে করব, ভিন্নভাবে করতে পারো। কি হবে? তুমি এটার সাথে হাইড্রোজেন হ্যালাইড যোগ করতে পারো, হাইড্রোজেন হ্যালাইড যোগ করে তারপর কি করতে পারো তুমি হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড যোগ করে আবার তুমি হচ্ছে এটাকে তোমার হচ্ছে এই Decarboxylation. ডিকার্বক্সিলেশন করতে পারো, বা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিতে পারো। তুমি ঘুরিয়ে ফিরে একই সিস্টেম আসতে পারো, এখান থেকে এটা, এটা থেকে এটা, কোনো প্রবলেম নাই। তোমার জানা থাকলে অনেকভাবে তুমি অগ্রসর হতে পারো। বুঝতে পেরেছো? ওকে, তাহলে তোমাদের আজকে এইটুকুই। নেক্সট দিন স্যার আসে যদি, এটা না আসে যদি পরবর্তীতে আমি আরো কিছু সৃজনশীল দেখিয়ে সিকিউ দেখিয়ে তোমার প্রবলেমগুলো সলভ করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। যে অ্যাবসেন্টটা দেওয়া হয়েছে এখানে কি কেউ প্রেজেন্ট আছো নাকি এরা সবাই অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট গ্রুপ অনেক বড়। ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই।